এটি ইরানের ১৯৫৩ সালের সরকার বিরোধী আন্দোলনের ছবি, যে সময় বিক্ষোভের মাধ্যমে পতন ঘটানো হয় দেশটির সরকারের। আর এই ছবিটি ২০০৩ সালে ইরাকে যৌথ বাহিনীর আক্রমণের, যার মাধ্যমে পতন ঘটে সাদ্দাম হোসেনের রেজিমের। আর এ দুটি লিবিয়া ও সিরিয়ার দেশগুলোর এমন পরিস্থিতি কিংবা পরিণতির পেছনে একটাই রাষ্ট্র, আমেরিকা। সে ধারাবাহিকতায় ইরানের মার্কিন হামলার জেরে রণক্ষেত্রে পরিণত হয়েছে পুরো মধ্যপ্রাচ্য। দশকের পর দশক ধরে মার্কিন প্রশাসন গোপনে ও প্রকাশ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হস্তক্ষেপ করে চলেছে। সিরিয়া ও লিবিয়া ইরাকের মতো দেশগুলোকে পরিণত করেছে ধ্বংসস্তূপে। বছরের পর বছর ধরে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যুক্তরাষ্ট্রের চালানো ধ্বংসযজ্ঞ নিয়েই জানবো আজকের স্টার এক্সপ্লেন্সে। যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যকে নিজেদের মুঠোয় আনার চেষ্টার শুরুটা করে ১৯৫০-এর দশকে। ১৯৯১ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত ইরানের প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন মোহাম্মদ মোসাদ্দেক। ইরানের তেল শিল্পকে জাতীয়করণ করেন তিনি। ইরানের তেল শিল্প তখন ব্রিটিশ কোম্পানি দ্বারা পরিচালিত হতো। মোসাদ্দেক সরকারের এমন কাজ ব্রিটিশ সরকার ও তাদের সব থেকে কাছের বন্ধু রাষ্ট্র আমেরিকার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। সিআইএ ও ব্রিটিশ MI6-এর যৌথ প্রচেষ্টায় শুরু হয় অপারেশন অ্যাজেক্স। শুরু হয় মিডিয়াতে প্রোপাগান্ডা ক্যাম্পেইন, এমনকি ভাড়া করে রাস্তায় বিক্ষোভ সংগঠিত করা হয়। প্রচারণা চালানো হয় শাহ মোহাম্মদ রেজা পাহলাভির পক্ষে। বিক্ষোভ তীব্রতর হলে পতন ঘটে মোসাদ্দেক সরকারের। ক্ষমতায় আসে রেজা শাহ পাহলাভি। ইরানের শাসন ক্ষমতার নিয়ন্ত্রণ চলে যায় আমেরিকার হাতে, যা থেকে ইরান বের হয় ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের মাধ্যমে। কিন্তু ইরানে ইসলামী বিপ্লব অন্য একটি সংকটের পথ উন্মোচন করেছিল, তা হলো মধ্যপ্রাচ্যে ইরান ইরাক সংঘাত। ইরানের প্রতিবেশী দেশ ইরাক, দেশটিতে ১৯৬৩ সালে CIA এর সহায়তায় ক্ষমতায় আসে বার্থ পার্টি। আর ইরানে ইসলামী বিপ্লবের বছরই ক্ষমতায় আসে দলটির নেতা সাদ্দাম হোসেন। ১৯৮১ সালে শুরু হয় ইরাক ইরান যুদ্ধ, আর তাতে সাদ্দাম হোসেনকে পুরোপুরি সাহায্য করতে থাকে ওয়াশিংটন। কিন্তু ইরাক যুক্তরাষ্ট্রের বন্ধুত্ব দীর্ঘদিন স্থায়ী হয়নি। ২০০৩ সালে ইরাক আক্রমণ করে যুক্তরাষ্ট্র। আক্রমণের পেছনের কারণ হিসেবে সেই সময়ের মার্কিন প্রশাসন দাবি করে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে এবং তিনি সন্ত্রাসী গোষ্ঠী আল কায়দার সঙ্গে যোগাযোগ রাখেন। মার্কিন প্রশাসন দাবিগুলোকে ব্যাপকভাবে প্রচার করতে থাকে, ফলে আন্তর্জাতিকভাবে দেশটি ইরাকে অভিযানের পক্ষে জনসমর্থন আনতে সক্ষম হয়। শুরু হয় ইরাকে মার্কিন অভিযান, কিন্তু ইরাকে দীর্ঘস্থায়ী অস্থিতিশীলতা ছাড়া আর কিছুই পাওয়া যায় না। দেশটির রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংস ও সেনাবাহিনী বিলুপ্ত করার কারণে এক প্রকার অকার্যকর হয়ে পড়ে বাগদাদ। ফাঁসি দেওয়া হয় সাদ্দাম হোসেনকে। ২০০৩ সালে ইরাকে মার্কিন অভিযানের পর এখনও ঘুরে দাঁড়াতে পারেনি দেশটি। ইরাকের পর ওয়াশিংটনের পরবর্তী লক্ষ্যে পরিণত হয় লিবিয়া। ১৯৮০-এর দশকের শুরু থেকেই ওয়াশিংটন লিবিয়ার নেতা গাদ্দাফিকে তাদের নজরে রেখেছিল, কারণ গাদ্দাফি কোল্ড ওয়ারের সময় সোভিয়েত ইউনিয়নের পক্ষে অবস্থান নেন। ২০১০ সালে মধ্যপ্রাচ্যে শুরু হয় আরব বসন্ত, আর সেই ধাক্কা লিবিয়াতে গিয়ে লাগে ২০১১ সালে। দেশটির বিক্ষোভ সশস্ত্র বিদ্রোহের রূপ নেয়। গাদ্দাফির সরকারি বাহিনীও সহিংস প্রতিক্রিয়া দেখায়, আর এই সুযোগ নেয় যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের নেতৃত্বাধীন ন্যাটো গাদ্দাফির বিপরীতে অবস্থান নিয়ে দেশটিতে বিমান হামলা চালায়। ২০১১ সালের আগস্টের মধ্যে বিদ্রোহীরা ত্রিপলি দখল করে। গাদ্দাফি পালিয়ে যান, কিন্তু ২ মাস পর তিনি ধরা পড়েন এবং তাকে প্রকাশ্যে হত্যা করা হয়। লিবিয়ায় গাদ্দাফির ৪ দশকের শাসনের অবসান ঘটলেও এখন পর্যন্ত স্থিতিশীলতা ফেরেনি দেশটিতে। আরব বসন্তের সবচেয়ে বিধ্বংসী পরিণতি হয় সিরিয়ার সংঘাতে। সরকার বিরোধী বিক্ষোভে প্রেসিডেন্ট বাশার আল আসাদ কঠোর বল প্রয়োগ করেন, ফলে ২০১১ সালে দেশটিতে শুরু হয় গৃহযুদ্ধ। CIA সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলোকে সমর্থন দেয়। গৃহযুদ্ধ ধারণার চেয়ে অনেক বেশি দ্রুত ছড়িয়ে পড়ে। উত্থান ঘটে সশস্ত্র গোষ্ঠী IS-এর।
আইএস সিরিয়া ও ইরাকের বিশাল অঞ্চল দখল করে নেয়। বছরের পর বছর ধরে চলতে থাকে সিরিয়ান গৃহযুদ্ধ। জড়িয়ে পড়ে বিভিন্ন গোষ্ঠী। দীর্ঘ ১৩ বছর গৃহযুদ্ধ চলার পর ২০২৪ সালের ডিসেম্বর মাসে আহমেদ আল সারার নেতৃত্বে বিদ্রোহীদের আক্রমণের মুখে পতন ঘটে বাশার আল আসাদের। রাশিয়ায় পালিয়ে যান আসাদ। সিরিয়া যুদ্ধ দেখিয়েছে কিভাবে মার্কিন হস্তক্ষেপ ও প্রক্সি যুদ্ধ শেষ পর্যন্ত ওয়াশিংটনের প্রাথমিক লক্ষ্যের সম্পূর্ণ ভিন্ন ফলাফলও এনে দেয়। ১৯৫৩ সালে ইরানে সরকার পতন থেকে ২০০৩ সালে ইরাক আক্রমণ, তারপর লিবিয়া ও সিরিয়ার গৃহযুদ্ধ, আর এবার ইরানে আমেরিকার সরাসরি হামলা। দশকের পর দশক ধরে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে যুক্তরাষ্ট্রের এমন হস্তক্ষেপ দেশগুলোকে নিয়ে গেছে শুধুমাত্র ধ্বংসের মুখে।